আমি রাওয়াতে গেছিলাম। আমার পিছে পিছে একজন মানুষ অনেকক্ষণ ঘুরছিল। তারপরে বলল যে, তারেক ভাই, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কিছু বলতে চাই একটা আপু। তো আমি বললাম, কি বলতে চাই? তো এরপর আমাকে সাইডে নিয়ে গেল। তো উনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী এবং ওনার সঙ্গে আরেকজন ছিল, দুইজন ছিল। তো খুবই আতঙ্কিত এবং মানে এত বেশি ভয় পাচ্ছে যে কিছু বলতে পারছে না, যে আমাকে বলবে কি বলবে না, বলবে কি বলবে না। তো ওনাকে বললাম যে আপনি এত ভয় পাচ্ছেন কেন? তো একটা ঘটনা বলল যে ওনার ছেলে আইএসএসবিতে গেছে, ওনার স্বামী যে মারা গেছে এবং ওনার ছেলেকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে, যে বিডিআর ঘটনায় নিহত সেনা অফিসারের সন্তানকে আইএসএসবি থেকে বাদ দিয়ে দিছে। তো এটা নিয়ে উনি কিছু কথা বলছে, বলার পরে ওনাকে হুমকি দেওয়া হয়েছে, আপনি কি চান আপনার আরেক সন্তান আছে তার লেখাপড়াও বন্ধ হয়ে যাক? তো তখন আমি বুঝতে পারছি যে সরকার পরিবর্তন হলেও বিডিআর বিদ্রোহের যে সংকট, এইটা এখনও পরিবর্তন হয়নি। তো আজকে বিডিআর বিদ্রোহের ঘটনায় যেই সিদ্ধান্ত রাষ্ট্র নিল যে বিডিআরের ঘটনায় তদন্ত করবে না, পুনঃ তদন্ত করবে না, এইটা একটা বার্তা দিল যে সরকারের প্রায়োরিটি লিস্টে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা নাই, তাদের গুরুত্বের তালিকায় এটা নাই, তারা এটাকে গুরুত্বপূর্ণ মনে করে না। আমার প্রশ্ন হলো যে এটা কি শুধুই গুরুত্ব মনে করা বা না করার বিষয়? আমি জিজ্ঞাসা করছি, এটা কি শুধু গুরুত্ব মনে করা বা না করার বিষয়, নাকি অন্য কোনো বড় ঘটনাকে মাটি চাপা দিতে, নাকি এইখানে ক্ষমতাসীন আছে এইরকম কেউ এই ঘটনায় জড়িত, তাই জন্য এটাকে গুরুত্ব তালিকায় দেওয়া হচ্ছে না? যেটা আপনারা রিলেট করেন আমার এই বক্তব্যের প্রথমে যে ঘটনাটা বললাম সেইটা। আমরা কেন বিডিআর বিদ্রোহের ঘটনাটা প্রায়োরিটি লিস্টে দেব? কারণ আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াই করছি। সেই আগ্রাসন বিরোধী লড়াই হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সেই লড়াইয়ের শিকড় এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে। এই বিডিআর বিদ্রোহ ঘটনার মধ্যে যেই আপুটা আমাকে ঘটনাটা বলছিল, তার হাজব্যান্ডকে হত্যা করা হয়েছিল, তিনি বলছিলেন যে ওই ঘটনার সময় হিন্দি ভাষাভাষী লোকরা পিলখানায় ছিল। তার মানে ভারত থেকে একদল লোক এসেছিল, তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং এই হত্যাকাণ্ড চালানোর পরে নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সেনাবাহিনী ঢুকতে দেয়নি। সেনাবাহিনীর ক্ষিপ্ত, রাগান্বিত, প্রতিশোধদের জ্বালা নিয়ে আমাদের অফিসাররা ঢুকবে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আজকে জিজ্ঞাসা করছি, মইনু আহমেদ কোথায়? তার সঙ্গে কারা কারা ছিল ওই সময়, যারা সিদ্ধান্ত নিয়েছিল যে সেনাবাহিনী পিলখানায় ঢুকবে না? কারা কারা? তারা এই ভারতের রয়ের সাথে সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ড ঘটেছিল এবং তাদের কেউ কেউ এখনও গুরুত্বপূর্ণ পদে আছে, তাদের কেউ কেউ এখনও প্রভাবশালী হয়ে রাষ্ট্রের কর্তা ব্যক্তি হয়ে আছে, যেই কারণে এই তদন্ত করতে বিব্রত হচ্ছে সরকার। ইলিয়াস ভাইকে আপনারা অনেকেই অপছন্দ করতে পারেন, কিন্তু কালকে তার যে ভবিষ্যৎবাণী একদিনের মধ্যে প্রমাণ হয়ে গেল। আপনারা আর কোন দিক থেকে যুক্তি দেবেন তাকে অপছন্দ করার জন্য, তাকে ঘৃণা করার জন্য? অনেক যুক্তি তো প্রয়োজন নাই, অনেক ব্যাখ্যা তো প্রয়োজন নাই। নিউজ হয়ে গেছে যে বিডিআরের তদন্ত হবে না। কেন হবে না? বিডিআরের ঘটনায় বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা হয়েছে বলি। বাংলাদেশের নিরাপত্তা, একটা অভ্যন্তরীণ নিরাপত্তা,
একটা হলো বাহ্যিক নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে কে? বাহ্যিক নিরাপত্তা নিয়ন্ত্রণ করে একটা হলো সীমান্তরক্ষী আর একটা হলো সেনাবাহিনী। এক ঢিলে এই সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক বাহিনী দুইটাকেই ধ্বংস করেছিল ভারতের এক ঢিলে দুইটাই। কিভাবে আমি বলি, বিডিআরকে ধ্বংস করেছে কিভাবে। পিলখানা বিদ্রোহের ঘটনায় প্রথমে সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হলো। এই হত্যা করার পরে এখানে যারা হত্যা করেছে তাদেরকে আপনি ধরেন, শাস্তি দেন, ফাঁসি দেন, যা খুশি করেন, তাই না? কিন্তু রংপুরে, রাজশাহীতে, কুমিল্লায়, আরও বিভিন্ন জেলায় জেলায় যে বিডিআর অফিসাররা ছিল বা বিডিআর সৈনিকরা ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো? খুব ভালো করে বোঝেন, কিন্তু এই অনুসন্ধানটা করতে হবে। এবং এটা কীভাবে করেছে? প্রথমত বিডিআরদের এখানে হত্যাকাণ্ড ঘটেছে, আর মুন্নি সাহা প্রচার করেছে যে বিডিআর এবং আর্মি অফিসারদের মধ্যে যুদ্ধ হচ্ছে। এবং কেন যুদ্ধ হচ্ছে? যে বিডিআরদের বিভিন্ন দাবি দাওয়া আছে, বেতন, তারপরে মর্যাদা, গ্রেড, এগুলো নিয়ে, রেশন, এগুলো নিয়ে বিডিআররা দাবি করছে, সেনা অফিসাররা দাবি মানে নাই, সেজন্য এখানে একটা যুদ্ধ হয়েছে, গোলাগুলি চলতেছে। মুন্নি সাহার প্রেসক্রিপশন দেখেন, মুন্নি সাহা এই প্রেসক্রিপশন ছড়াই দিল। তাহলে এখন কি করতে হবে? এখন হলো বিডিআররা লড়াই করতেছে, বিডিআর বিদ্রোহ হয়েছে, মানে সেনা অফিসার হত্যাকাণ্ড ঘটনাকে বিডিআর বিদ্রোহ বানায় দিছে। তাহলে বিদ্রোহ যদি হয় তাহলে কি হবে? সারা দেশের বিডিআররা ক্ষিপ্ত হবে, তারা বলবে ঢাকার বিডিআরদের সঙ্গে আমরা আছি, তারাও বলল যে আমরাও এই বিদ্রোহে অংশ নিলাম। এবং একটা বাহিনীতে দুই ধরনের লোক থাকে, একটা হলো যারা কোনো রিয়াকশন করে না, চুপ থাকে, নীরব থাকে, রাষ্ট্রের সিদ্ধান্ত আসলে তারা সেই রাষ্ট্রের সিদ্ধান্ত মানে নেয়। আরেকটা অংশ আছে প্রতিক্রিয়াশীল, যারা উপস্থিত বুদ্ধি দিয়ে প্রতিক্রিয়া জানায়, এবং তারাই হলো প্রকৃতপক্ষে যোদ্ধা। যেমন আমাদের সীমান্তে ভারত যদি হামলা করে, তাহলে প্রতিক্রিয়াশীল বিডিআর যারা, তারা বলবে সরকারের হুকুম লাগবে না, আমি এখান থেকে গুলি করব। এবং এই যে গোষ্ঠী, এই গোষ্ঠীকে টার্গেট করে এদেরকে আইডেন্টিফাই করেছে যে কারা কারা এই ঢাকার বিদ্রোহের সঙ্গে একমত হয়। আইডেন্টিফাই হওয়ার পরে সবগুলোকে গ্রেপ্তার করছে, গ্রেপ্তার করে জেলে পুরাই দিছে। তাহলে একসাথে চৌকস অফিসারদেরকে হারালো, আর একসাথে বিডিআরের যে আমাদের পরীক্ষিত বাহিনীগুলো ছিল, যারা প্রতিক্রিয়াশীল, যারা ভারতকে প্রতিক্রিয়া জানায়। কেমন প্রতিক্রিয়াশীল? যারা রৌমারি সীমান্তে চার্জ করেছিল ইন্ডিয়ানদেরকে, যারা মায়ানমার সীমান্তে মানে মায়ানমার বাহিনীকে চার্জ করেছিল, সেই ধরনের প্রতিক্রিয়াশীল বিডিআরের মধ্যে যারা ছিল, তাদেরকে প্রথমে বাছাই করলো যে কারা কারা প্রতিক্রিয়া করে, এবার এদেরকে সরাও, এদেরকে জেলে দাও, চাকরি থেকে বাদ দাও। পুরা বিডিআর হয়ে গেল ধ্বজভঙ্গ, পুরা বিডিআর ধ্বজভঙ্গ হয়ে গেল, বেতনখোর হয়ে গেল, বেতনখোর সীমান্ত প্রহরী, যারা সীমান্ত কোনোদিন পাহারা দিতে পারে না, এরকম রূপান্তরিত হলো। বছরের পরে বছর, 16 বছরে 1100 নাগরিক হত্যা করেছে ইন্ডিয়া, একজনকেও পাল্টা হত্যা করা সম্ভব হয়নি, যারা আমাদের হত্যা করছে। কি বলবো, আমি জাস্ট কোনোভাবে ব্যাখ্যা করতে পারছি না আমি প্রতিক্রিয়াটা আমার কেমন হওয়া উচিত আমি জানি না। একজন আপু, রুবি আপু, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে মেসেজ দিছে, বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেয়। উনি বলছে যে তারেক ভাই, এই জন্য 2000 মানুষ মারা গেল, এই জন্য 30,000 মানুষ আহত হলো, এইটার জন্য বলেন, আপনাদেরকে বলছি, এই মুহূর্তে এই সরকারের, এই অন্তর্বর্তী সরকারের কাজ কি ছিল? যেদিন বলছে পলিথিন নিষিদ্ধ, সেদিন আমি বুঝতে পারছি যে এই সরকারের হাতে কোনো কাজ নাই, বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে কাজ মনে করছে না, তাই পলিথিনের পিছনে লাগছে। হ্যাঁ, অবশ্যই পলিথিন পরিবেশের জন্য জরুরি একটা বিষয়, কিন্তু যখন পলিথিনকে প্রায়োরিটি লিস্টে দিছে যে পলিথিন নিষিদ্ধ করতে হবে, পলিথিন দূর করতে হবে, প্রায়োরিটি লিস্ট, হ্যাঁ, এবং তখন আমি মনে করছি যে এদের হাতে কোনো কাজ নাই, বা কি করতে হবে এরা বোঝে না।
এরা বুঝতেছে না যখন সেন্ট মার্টিনে বাংলাদেশি নাগরিকরা যাবে কি যাবে না, তখন এটা নিয়ে বিতর্ক করতেছে। তখন বুঝতে পারছে ও এদের তো কোনো কোনো কাম খুঁজে পাচ্ছে না, এই জন্য সেন্ট মার্টিন নিয়ে বিতর্ক করতেছে, কোনো কাম খুঁজে পাচ্ছে না এই জন্য। কিন্তু প্রায়োরিটি লিস্টে ক্রিকেট হওয়া উচিত ছিল, যে ক্রিকেটের উৎসব করতে হবে। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টার কোনো কাজ নাই, উনি ক্রিকেটের জন্য মানে থিম সং লিখতেছেন। এইটা কি কথা ছিল? উনি ক্রিকেটের জন্য থিম সং লিখবেন, হ্যাঁ, তারপর ডানাওয়ালা ক্রিকেটের মূর্তি বানাবে একটা, এইটা নিয়ে হাসাহাসি করে নাই এরকম কোনো লোক নাই, এটা নিয়ে এরকম কোনো লোক নাই। এটা কি কাজের মধ্যে? এগুলো গুরুত্বপূর্ণ কাজ, এগুলো গুরুত্বপূর্ণ কাজ। ক্রিকেট নিয়ে বিভিন্ন দেশে যেতে হবে, তারপরে হলো সেন্ট মার্টিন নিয়ে লাফালাফি করতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু বিডিআর প্রায়োরিটি লিস্ট এটা গুরুত্বপূর্ণ না। আমি জানি না কেন, আপনারা কি জানেন? জানলে সবাই একটু মন্তব্য করেন। যেই মন্তব্যগুলো আপনারা করেছেন এগুলো একটাও ইউটিউবে থাকবে না। সুতরাং ভিডিও শেষ হলে নিজ নিজ জায়গা থেকে মন্তব্য করবেন। এবং আজকে বলছি এই বাংলাদেশের মানে হলো চকিদার দুইজন, সেই দুই চকিদার হলো পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস। এই চকিদার দুইজন বাংলাদেশকে পাহারা দিয়ে রাখছে। যারা এই দুই চকিদারের বিরুদ্ধে বলবে তাদেরকে আপাতত মনে করবেন তারা দেশের বিরুদ্ধে বলতেছে। এই দুই চকিদারের উপর আমি ভরসা রাখছি। আপনারা কি এই দুই চকিদারের উপর ভরসা রাখেন? থাকলে আপনারা জানান। আসসালামু আলাইকুম। এখানে এটা বললেন না কেন? রেজওয়ানারে দাদা তো সরাসরি বলিয়ে দিছে, রেজওয়ানা ইয়ারে ওটা খবর ফ্ল্যাশ হয়েছে।